স্নেহের ছাত্ররা, আজকে কিছুটা পরিকল্পনা বহির্ভূতভাবেই এই ভার্চুয়াল ক্লাসে আমাকে আসতে হলো। আসলে বেশ কয়েকদিন ধরেই তোমরা ভার্চুয়াল ক্লাসগুলো করার সাথে সাথেই আমাকে কিছু প্রশ্নও রাখছিলে, বিশেষ করে মাধ্যমিকের প্রশ্ন, নম্বরের বিন্যাস, কিভাবে উত্তর লিখতে হবে, কেউ কেউ আবার ম্যাপ পয়েন্টিং নিয়ে, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে তোমরা অ্যাক্টিভিটি টাস্কের সাথে সাথে আমাকে এগুলো জিজ্ঞেস করছিলে। আসলে এগুলো আমরা ক্লাস টিচিং এর সময়, ক্লাসে পঠন পাঠনের সময় সেগুলো আমরা বলে দিই। তো যেহেতু এখন স্কুল বন্ধ, আমরা সরাসরি এই ধরনের পঠন পাঠন তোমাদের দিতে পারছি না। স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো তোমাদের মধ্যে থেকে গেছে। তো আমি আজকের এই ভার্চুয়াল ক্লাসটায় এইরকমই দু একটা বিষয়কে বেছে নিয়েছি, যেগুলো তোমাদের প্রশ্ন রয়েছে, যেগুলো তোমরা জানতে চেয়েছো আমার কাছে, সেগুলো নিয়ে আমি দু একটা কথা এখানে বলবো। দেখো, আজকের আলোচনার বিষয় আমি দুটো ভাগে রেখেছি। তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আমি পেয়েছি সেগুলোকে মোটামুটি এই দুটো স্তরে আপাতত ভাগ করে এই দুটোকে নিয়ে আজকে একটুখানি আলোচনা করব। এক হচ্ছে মাধ্যমিক স্তরে ভূগোলের প্রশ্নপত্রের নম্বর ভিত্তিক বিন্যাস। এটা তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে কোনটা কত নম্বরের প্রশ্ন, কটা পয়েন্ট লিখতে হবে, বা কটা প্রশ্ন করতে হবে ইত্যাদি, এবং কি কি আমাদের রয়েছে। আর দ্বিতীয় যেটা যেটা তোমরা অনেকেই করেছো প্রশ্ন আমাকে, ভারতের রেখা মানচিত্রে উপযুক্ত প্রতীক চিহ্ন সহ স্থান বা অঞ্চল চিহ্নিতকরণ, এটা আমরা কিভাবে করব, এরকম তোমরা প্রশ্ন রেখেছো। তো আমি খুব সংক্ষিপ্তভাবে এই দুটো বিষয়ের উপরে তোমাদের সাথে কিছু আলোচনা শেয়ার করব। প্রথমেই দেখো, মাধ্যমিক স্তরে প্রশ্নপত্র বিন্যাসটা যেরকম হয়, আমাদের ভূগোলের ক্ষেত্রে বলছি এটা, নম্বর ভিত্তিক বিন্যাসটা কিরকম থাকে। এখানে দেখো যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর, এই 4 রকম মানের প্রশ্ন কিন্তু তোমরা প্রশ্নপত্রের মধ্যে পাবে। তার মধ্যে 1 নম্বরের অবজেক্টিভ প্রশ্ন থাকে 36 নম্বরের, যেটা তোমাদের পরীক্ষার মোট নম্বরের কিন্তু 40%। সুতরাং আমরা বারবার তোমাদের বলি যে বইটা খুঁটিয়ে পড়ো, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে বলি। তার কারণ হচ্ছে এই যে 36টা নাম্বার, এই 36টা নাম্বার হচ্ছে কিন্তু ভাইটাল, যার মধ্যে 14 নম্বর থাকে এমসিকিউ, অর্থাৎ একটা প্রশ্নের 4টে বিকল্প দেওয়া থাকে, সঠিক বিকল্প তোমাকে সেখান থেকে খুঁজে নিতে হবে। আর 22 নম্বরের যে ভাগটা রয়েছে সেখানে 4 রকমের প্রশ্ন থাকে, শূন্যস্থান থাকতে পারে, সত্য মিথ্যা থাকতে পারে, কলাম ম্যাচিং থাকতে পারে। তো এই ধরনের সব মিলে 14 + 22 অর্থাৎ 36 নম্বর। 2 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 6টা, 6 দুগুণে 12টা। 3 নম্বর মানের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে 4টে, 3 4 12 নম্বর এখানে। আর 5 নম্বর মানের ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে মোট 4টে, 4 5 20। আর ভারতের রেখা মানচিত্রে স্থান চিহ্নিতকরণ, এইটা প্রত্যেকটা কিন্তু 1 নম্বর করে থাকে। 10টা করতে হবে তোমাদের, তাহলে এখানেও 10 নম্বর। তাহলে দেখো, এগুলোকে সব তুমি যদি যোগ করো, 36, 12, এখানে 12, এখানে 20 এবং 10 হচ্ছে 90 নম্বরের প্রশ্নপত্র। অর্থাৎ যে 3 ঘন্টা 15 মিনিট ধরে তোমরা পরীক্ষা দেবে, যদি তোমরা লিখতে পারবে 3 ঘন্টা, সেই সময়ের মধ্যে কিন্তু এই 90 নম্বরের উত্তর তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। আর অন্তর্বর্তী মূল্যায়ন, যেটা স্কুল স্তরে আমরা করে থাকি, প্রত্যেকটা স্কুলেই তাদের অন্তর্বর্তী মূল্যায়ন কতগুলো নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকা অনুসারে কতগুলো নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতি রয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে 10 নম্বরের কিছু প্রজেক্টের মতন কিছু কাজ তোমাদের করতে হবে। এই হচ্ছে 100 নম্বরের মোট প্রশ্ন। তাহলে প্রশ্ন নিয়ে তোমাদের যে একটা বিভ্রান্তি ছিল সেটা নিশ্চয়ই কেটেছে। এখানে একটা জিনিস বলি, অবজেক্টিভ প্রশ্নে কিন্তু মূলত কোনো অল্টারনেটিভ কিন্তু থাকে না, অর্থাৎ বিকল্প প্রশ্ন কিন্তু থাকে না। 2 নম্বরের প্রশ্নেও কিন্তু
সেই অর্থে বিকল্প নেই, তবে ইন্টারনাল অপশন কিন্তু রয়েছে, অর্থাৎ একটা প্রশ্নের মধ্যেই দুটো প্রশ্ন থাকে, হয় প্রথম প্রশ্নটা করবে নতুবা অথবার প্রশ্নটা করবে। 3 নম্বর মানের ক্ষেত্রেও তাই, 5 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু তাই। আর রেখা মানচিত্রেও কিন্তু কোনো অপশন থাকে না, 10টাই প্রশ্নপত্রের মধ্যে থাকে, 10টাই তোমাদের করতে হবে। ঠিক আছে, পরের স্লাইডে দেখো, এটা নিয়েও তোমরা অনেকে প্রশ্ন করেছো যে আমাদের কি কি পড়তে হবে। ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, ফার্স্ট ইউনিট যেহেতু তোমাদের হলো না, সেকেন্ড ইউনিটটা আমরা এখানে পড়ানো শুরু করেছি, আর কি কি পড়তে হবে এই নিয়েও কিন্তু তোমাদের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে। তো আমি প্রথমেই বলে রাখি যে মাধ্যমিক স্তরের ভূগোলের পাঠ্যসূচি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্থির করে দিয়েছে, এটা কিন্তু সবাইকেই কিন্তু একই রকম ভাবে সারা পশ্চিমবঙ্গের যত ছাত্রছাত্রী আছে যারা সামনের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে কিন্তু করতে হবে, তোমাদেরও সেটা করতে হবে। তো এই মাধ্যমিক স্তরের ভূগোলের মধ্যে কি কি বিষয়গুলো আমরা পড়বো, যেমন এখন আমরা ভার্চুয়াল ক্লাসে বায়ুমণ্ডল পড়ছি, বা স্কুল যখন চলছিল প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি, সেই সময় আমরা বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদী, বায়ু, হিমবাহ এই সমস্তগুলো পড়ছিলাম। তা আর কি কি রয়েছে, তো সেইটাকে এখানে আমি পুরো সিলেবাসটাকে এখানে আমি খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এটাকে দেখলে বুঝতে পারবে কি কি তোমার পড়া হয়েছে আর কি কি তোমার বাকি রয়েছে। যেমন প্রথমেই হচ্ছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের মধ্যে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে নদী, বায়ু, হিমবাহ, তার কাজ, ভূমিরূপ এগুলো পড়তে হবে। এছাড়া পড়তে হবে বায়ুমণ্ডল, যেটা এখন আমরা পড়ছি ভার্চুয়াল ক্লাসে। আর তৃতীয় হচ্ছে বাড়িমণ্ডল, এটা নিয়ে হচ্ছে প্রাকৃতিক ভূগোল। 2 হচ্ছে পরিবেশ ভূগোল, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা, কি কি উপায়ে বর্জ্য তৈরি হচ্ছে, বর্জ্যের প্রকৃতি কিরকম, সেগুলোকে কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব, ব্যবস্থাপনা কিভাবে করব, এই সমস্ত বিষয়গুলো আমরা পরিবেশ ভূগোলের মধ্যে এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের মধ্যে আমরা পড়ব। তৃতীয় হচ্ছে ভারতের আঞ্চলিক ভূগোল, এটাও কিন্তু বেশ বড় একটা চ্যাপ্টার, এর মধ্যে অনেকগুলো ছোট ছোট সাব চ্যাপ্টার রয়েছে, যেমন ভূপ্রকৃতি, মানে ভারতের ভূপ্রকৃতি, ভারতের নদ নদী, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ। এই 5টা হচ্ছে ভারতের প্রাকৃতিক ভূগোল। এরপরে রয়েছে ভারতের অর্থনৈতিক ভূগোলের মধ্যে যেগুলো আমরা পড়বো, সেটা হচ্ছে ভারতের কৃষি, যেখানে 7টা কৃষি সম্পর্কে তোমাদের পড়তে হবে, ধান, গম, ইক্ষু, পাট এইরকম। তারপরে তোমরা পড়বে শিল্প নিয়ে, 6টি শিল্প তোমাদের মাধ্যমিক স্তরে পড়তে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বস্ত্রবয়ন শিল্প, এই ধরনের কিছু শিল্প তোমাদের পড়তে হবে। ভারতের জনসংখ্যা ও নগরায়ন, এই বিষয়টা তোমাদের পড়তে হবে। আর পড়তে হবে ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে, এটা হচ্ছে ভারতের আঞ্চলিক ভূগোলের মধ্যে। আর সবশেষে যেটা পড়তে হবে তোমাদের, যেটা একদমই নতুন, সেটা হচ্ছে উপগ্রহ মানচিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। সবার শেষে এখান থেকে কিছু পড়তে হবে। তবে এই চ্যাপ্টারটা থেকে, অর্থাৎ এই যে উপগ্রহ মানচিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে সাধারণত ব্যাখ্যামূলক প্রশ্ন কিন্তু খুব একটা বেশি আসে না। এইবার দেখো, আমি তোমাদের সামনে যেটা রাখছি সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে ইতিমধ্যেই কিছু মডেল প্রশ্নোত্তর দিয়েছে, দুটো ভাগ করে দিয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের উপরে আর একটা হচ্ছে আঞ্চলিক ভূগোলের উপরে। তো সেই মডেল প্রশ্নোত্তর তোমরা হয়তো অনেকেই বাংলা শিক্ষা পোর্টালের কথা আমি প্রথম দিন থেকে বলে আসছি, বাংলা শিক্ষা পোর্টালে যদি তোমরা অ্যাক্সেস করতে পারো তাহলে তোমরা সেখানে দেখতে পারবে, পিডিএফ ফর্মে এগুলো রয়েছে। তো আমি সেই পিডিএফটাকেই আমি এখানে তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি দেখার সুবিধার জন্য। গোটা 7-8 প্রশ্ন রয়েছে। এটাতে দেখো, প্রথম প্রশ্ন, এটা ভারতের অর্থনৈতিক ভূগোলের উপরে। ভারতের পার্বত্য অঞ্চলে কারাকোরাম, লাদাখ, জাসকর কি হিমালয়ের অংশ? দ্বিতীয় প্রশ্ন, নর্মদা ও তাপি পশ্চিম বাহিনী কেন? তৃতীয় প্রশ্ন, ভারতের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? আর চতুর্থ প্রশ্ন,
আন্দামানের থেকে মেঘালয়ে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি, অথচ মেঘালয়ের থেকে আন্দামানের স্বাভাবিক উদ্ভিদের ঘনত্ব বেশি কেন? এগুলো মূলত 3 নম্বর মানের প্রশ্ন, যেগুলো কি বা কিভাবে এই ধরনের প্রশ্নের যে ক্যাটাগরি তার মধ্যে পড়ছে। ঠিক একই রকম ভাবে পরের স্লাইডে দেখো, এখানেও কিন্তু কতগুলো প্রশ্ন রয়েছে। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এই যে পার্থক্যটা যেটা দেওয়া রয়েছে, ক্যাটারাক্ট এবং কাস্কেডের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটা আমি তোমাদের আগেও বলেছি, যখনই এই ধরনের কোনো পার্থক্য লিখবে, সেটা প্রাকৃতিক ভূগোলেই হোক বা আঞ্চলিক ভূগোলেই হোক, এই যে বাঁ দিকে আরেকটা ঘর করে বিষয় বা ভিত্তি লিখে প্রত্যেকটা পার্থক্যের মূল বিষয়টাকে একটা দুটো শব্দের মধ্যে লিখে দেওয়া, এই জিনিসটা কিন্তু যদি করতে পারো তাহলে কিন্তু, এবং যদি তোমার ভেতরের পয়েন্টগুলো যদি সব ঠিকঠাক থাকে, ভ্যালিড থাকে, তাহলে কিন্তু এখানে তুমি 3-এ 3 পেতে বাধ্য। ঠিক আছে? তো এই প্রশ্নোত্তরগুলো কিন্তু শিক্ষা পোর্টালে রয়েছে, বাংলা শিক্ষা পোর্টালে রয়েছে, তোমরা সেখানে গিয়েও দেখতে পারো, আবার এখান থেকেও তোমরা দেখে নিতে পারলে। এইবার আমি তোমাদের জন্য কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন, যেগুলোর মান 5, আঞ্চলিক ভূগোল এবং প্রাকৃতিক ভূগোল সমস্তটা মিলেই কিছু সাজেস্টিভ ওয়েতে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন সংকলন তোমাদের কাছে এখানে রাখলাম। এই প্রশ্নগুলো কিন্তু একটু একটু করে তোমরা তৈরি করবে, যেরকম যেরকম ভাবে তোমরা এই চ্যাপ্টারগুলো পড়বে, এই অধ্যায়গুলো পড়বে, তার সাথে সাথে কিন্তু এই প্রশ্নোত্তরগুলোও কিন্তু খুব ভালোভাবে করে রাখবে, তৈরি করে রাখবে সামনে বছরের পরীক্ষার জন্য। 10টা প্রশ্ন এখানে রয়েছে, প্রত্যেকটাই 5 নম্বরের। যেমন 1, নদীর ক্ষয়জাত, তারপরে দেখো একটা অবলিক দেওয়া রয়েছে, সঞ্চয়জাত ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো, কমপক্ষে 3টি ভূমিরূপ। অর্থাৎ নদীর ক্ষয়জাত ভূমিরূপও করে রাখবে, নদীর সঞ্চয়জাত ভূমিরূপটাও কিন্তু করে রাখবে, এবং কমপক্ষে 3টে করে ভূমিরূপ এবং তার ডায়াগ্রাম সমেত চিত্রসহ সেটা কিন্তু তোমরা করে রাখবে। এইরকম ভাবে এখানে 10টা প্রশ্নের কথা বলা হয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্ন আর এখানে পড়ছি না, কারণ পড়লে ভিডিওর দৈর্ঘ্যটা কিন্তু অনেক বেড়ে যাবে। তোমরা এটা একটুখানি দেখে নেবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন তোমাদের জন্য আমি রাখলাম। এরপরে আমরা আলোচনার দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। তোমরা জানতে চেয়েছিল যে যে ভারতের মানচিত্রে, রেখা মানচিত্রে আমরা কি করব, কিভাবে কি করব। ক্লাসে যেহেতু এগুলো সেইভাবে আলোচনা ঠিক মতন হয়নি, হওয়ার সুযোগ পাওয়া যায়নি, তার আগেই লকডাউন শুরু হয়ে গেল। তো যাই হোক, আমরা এটা নিয়ে একটু একটু করে এগোতে হবে, এবং মূলত এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড বিষয়, হাতে কলমে করে দেখানোর বিষয়। এটা যতটা পারবো এই ভার্চুয়াল ক্লাসে একটু একটু করে প্রত্যেকটা ক্লাসের শেষে, ভার্চুয়াল ক্লাসের শেষে আমি এগুলোর ওপরে একটু একটু করে তোমাদের বলার চেষ্টা করব। তো আজকে যেটুকু তোমাদের বলছি সেটা হচ্ছে, স্ক্রিনের দুপাশে দুটো ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ভারতের বাঁদিকে যেটা রয়েছে রাজনৈতিক মানচিত্র, আর ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের একটা রেখা মানচিত্র। এখানে ভারতের যে মোট এখন 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, সেগুলো এখানে কিন্তু দেখানো আছে। প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আলাদা আলাদা করে এবং আলাদা আলাদা রং দিয়ে দেখানো আছে। এছাড়া আরেকটা জিনিসও এইগুলোর মধ্যে দেখানো আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী এরকম কালো ডট দিয়ে, এই যেখানটা আমার কার্সারটা রয়েছে দেখো, ওড়িশার ওপরে রয়েছে, ওড়িশার রাজধানী কি না ভুবনেশ্বর। এই যে কালো ডট দিয়ে যে জায়গাটা দেখানো হয়েছে মানচিত্রের মধ্যে, সেটাই হচ্ছে কিন্তু ভুবনেশ্বরের অবস্থান ভারতের মানচিত্রে। এইখানে ওই একই ম্যাপ দেওয়া রয়েছে, কিন্তু সেটা পুরোটাই কিন্তু ব্ল্যাঙ্ক অবস্থায় রয়েছে, শুধু ভারতের আউটলাইন এবং ভেতরে স্টেট আউটলাইন গুলো কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ রাজ্যের সীমানাগুলো এখানে দেওয়া রয়েছে। তোমাদের যেটা প্রথমে করতে হবে, তোমাদের অনেকেরই কিন্তু রাজ্যভিত্তিক সীমানার ধারণাটা কিন্তু অনেকের নেই। রাজস্থান বলতে গেলে অনেকেই কিন্তু একটুখানি ঘাবড়ে যাও, অন্ধ্রপ্রদেশ বলতে গেলেই কোন জায়গাটা হবে সেটা কিন্তু অনেকেই কিন্তু চিন্তা ভাবনায় পড়ে যাও, কোন জায়গাটা হবে।
তো আগে কিন্তু তোমাকে সেইটা, এই যে আমাদের ভারতের যে 28টা রাজ্য, 28টা রাজ্য কোন জায়গায় কোনটা রয়েছে সেইটাকে কিন্তু খুব ভালো করে চিনতে হবে। আশা করি তোমাদের বাড়িতে সবারই মানচিত্রের বিভিন্ন রকমের বই রয়েছে। তো সেই মানচিত্র দেখে ভারতের যে রাজনৈতিক মানচিত্র, সেই রাজনৈতিক মানচিত্র দেখে একদম যেটা লেটেস্ট এখনকার যেটা, সেটা দেখে তোমরা প্রত্যেকটা রাজ্য এবং সেই রাজ্যের রাজধানীগুলো আগে তোমরা ভালো করে দেখো। এরপরে আমরা ভূপ্রকৃতির মধ্যে পর্বত, তারপরে নদ নদী, সেগুলো আমরা আলাদা করে পড়বো। আগে তোমরা এই বেসিক জিনিসটা আগে ঠিক করে নাও। অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যে বিভিন্ন যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর অবস্থান যখন তুমি এই ধরনের রেখা মানচিত্রের মধ্যে তোমাকে যখন বলতে বলা হবে, এখানে যেরকম আমি যদি বলি এখন যে কেরালা কোন জায়গায়, তুমি এখানে দেখতে পাচ্ছ বাঁদিকের এই মানচিত্রে এইটা হচ্ছে কেরালা। তার মানে এইখানে যে আউটলাইন ম্যাপের এই অংশটা হচ্ছে সেই রাজ্য যার নাম কেরালা। ঠিক আছে? তো এইরকম ভাবে এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু একটা সময় এই ম্যাপটাকে না দেখেই কিন্তু আমাকে বলতে হবে কোনটা কেরালা, কোনটা রাজস্থান, কোনটা গুজরাট, কোনটা অন্ধ্রপ্রদেশ, কোনটা মহারাষ্ট্র। এগুলো যদি তুমি ঠিকঠাক ভাবে চিনতে পারো, তাহলে কিন্তু তোমার ম্যাপ পয়েন্টিং এর কাজটা অনেক সুবিধাজনক হবে। ঠিক আছে? আমরা পরের স্লাইডে ভারতের রাজ্য রাজধানী সমূহ গুলোকে এখানে একটা তালিকার মধ্যে দেখানোর চেষ্টা করেছি। ভারতের যে 28টা রাজ্য, এখানে দেখো 28টা রাজ্য দেওয়া রয়েছে, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, এবং নিচে ব্র্যাকেটে লাল রঙে সেই রাজ্যের রাজধানীর নামটাও কিন্তু এখানে লেখা রয়েছে। পরের স্লাইডে এই একই জিনিস, শুধু এখানে কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের রাজধানী। এই যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যার রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। চণ্ডীগড় আরেকটা কেন্দ্রশাসিত অঞ্চল, যার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। একই রকম ভাবে দাদরা নগর হাভেলি, দমন দিউ, তারপরে দিল্লি এনসিটি, যেটাকে আমরা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বলছি, জম্মু কাশ্মীর, লাদাখ, এটা একদম রিসেন্টলি হয়েছে, তোমরা সবাই জানো। জম্মু কাশ্মীর আগে একটা রাজ্য ছিল, সেই রাজ্যটাকে ভেঙে দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে, যার একটার নাম হচ্ছে জম্মু কাশ্মীর আর একটার নাম হচ্ছে লাদাখ। এছাড়া লাক্ষাদ্বীপ এবং পন্ডিচেরি। ঠিক আছে? তো এইগুলো তোমাদের এটাই হবে কিন্তু আজকের অ্যাক্টিভিটি টাস্ক 6। কি করবে না, ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানীকে প্রতীক চিহ্নের সাহায্যে চিহ্নিত করো। প্রতীক চিহ্নটা হলো এই যে, অর্থাৎ একটা কালো ডট, পেন্সিল দিয়ে তোমরা এটা করবে, পেন দিয়ে করবে না, পেন্সিল দিয়ে করবে। এই কারণেই তোমাদের এটা করতে বললাম যে এর আগের স্লাইডগুলোতে আমরা কিন্তু মূলত এই বিষয়গুলোই কিন্তু দেখিয়েছি, যে রাজ্যগুলো কোথায় রয়েছে, সেই রাজ্যের মধ্যে রাজধানীটা ঠিক কোথায় রয়েছে। এটা তুমি যত ব্ল্যাঙ্ক ম্যাপের মধ্যে, আউটলাইন ম্যাপের মধ্যে প্র্যাকটিস করবে, তারপরে কিন্তু এই রকম ম্যাপের মধ্যে করবে যেখানে রাজ্যের কোনো সীমারেখা বা বাউন্ডারি দেওয়া থাকবে না। কারণ পরীক্ষার সময় কিন্তু তোমরা এই ধরনের মানচিত্রই কিন্তু পাবে, যেখানে রাজ্যের কোনো সীমারেখা দেওয়া থাকবে না। এখান থেকেই কিন্তু তোমাকে বিভিন্ন জায়গা, মানে রাজধানী অঞ্চল অথবা বিভিন্ন শহর, বিভিন্ন নদী, বিভিন্ন পর্বত, সেগুলোকে কিন্তু এর মধ্যেই কিন্তু তোমাকে দেখাতে হবে। ঠিক আছে? আপাতত ছোট করে কাজটা দিচ্ছি, সেটা হচ্ছে এই ম্যাপটার মধ্যে তোমরা এই ধরনের মানচিত্র দোকানে হয়তো কিনতে পারবে, কিন্তু এখন তোমরা যেহেতু দোকানে যেতে পারছো না, যেহেতু লকডাউন চলছে এখন, সুতরাং তোমরা এর মধ্যেই দেখবে যে অনলাইনেই আমি যে ক্লাসটা করলাম আর কি, এর আগের যে স্লাইডগুলোতে, সেখানেই তোমরা দেখে দেখে এখানে দেখানোর চেষ্টা করো যে কোন জায়গায় মুম্বাই, কোন জায়গায় আহমেদাবাদ হতে পারে, কোন জায়গায় দিল্লি হতে পারে, কোন জায়গায় কলকাতা হতে পারে, কোন জায়গায় পাটনা হতে পারে। এগুলো তোমরা এর মধ্যেই কিন্তু দেখানোর চেষ্টা করো। ঠিক আছে? এইটুকুই কাজ আমি দিলাম, এবং এই জিনিসগুলো তোমরা আশা করি বাড়িতে প্র্যাকটিস করবে। কিছুদিনের মধ্যেই, 2-4 দিনের মধ্যেই তোমাদের পরবর্তী বায়ুমণ্ডলের ওপরে যে ভার্চুয়াল ক্লাস, যেটা বায়ুপ্রবাহের উপরে হবে এর পরের ক্লাসটা, সেটা তোমরা কিছুদিনের মধ্যেই দেখতে পারবে। সুতরাং আজকে আমরা
এই পর্যন্তই বলছি। তোমরা আরো তোমাদের এরকম যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো আমাকে জানাবে, ঠিক আছে?